আপনাকে আমাকে বোকা বানানোর জন্য, আপনার আমার শুধু ভোটটাকে নেওয়ার জন্য কোথায় কাঁচে হাত কেটে আপনার আমার মাসিয়া সেজে বলল, যেই হাত, যেটার জন্য নাকি ওয়াকাফের জন্য নাকি তিনি হাত কাটলেন, ওই ওয়াকাফ, ওই হাত দিয়ে আজকে যে যোগী আদিত্যনাথ মুসলমানদের উত্তরপ্রদেশে দেখে দেখে খুন করছে, সেই হাতে আবার ফুল ধরে দিলেন। আমরা ধিক্কার, নিন্দা জানাই ওনার এই আচরণকে। সত্যি ভাবতে অবাক লাগছে, ভাবতে অবাক লাগছে কাকে তৃণমূল ওই কমিটির মধ্যে রাখলো। আলোচনার শুরুতে বক্তা লিস্ট দিয়ে দেয়। আমার দ্বিতীয় দিন ছিল, প্রথম দিনে বক্তা লিস্ট দেখলাম, যারা বাইরে খুব চিৎকার করছে ওয়াকাফ নিয়ে, যে সমস্ত বিধায়করা, অনেক বিধায়করা চিৎকার করছে না, তাদের নাম আছে নাকি। প্রথম দিন লিস্ট দেখলাম, তাদের ওই বিধায়কদের কারো নাম নেই বক্তব্য লিস্টে। আমি হয়তো ভাবলাম আগামীকাল অর্থাৎ পরের দিনে হয়তো সেই বিধায়করা কঠিন বক্তব্য দেবে, কারণ কলকাতার রাজপথে দাঁড়িয়ে বা মফস্বল এলাকাতে, হাওড়া, হুগলি, 24 পরগনাতে বিভিন্ন স্টেজ থেকে ওই বিধায়কগুলো যেভাবে ভয়ঙ্কর কথা বলছেন, এ ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, একে বেহাত হতে দেব না। আমি হয়তো ভেবেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একইভাবে বলবে ওয়াকফ সম্পত্তি যে উদ্দের কাটতে আসবে তার কালো হাত ভেঙে দেবো। আমি হয়তো ভেবেছিলাম এটা বলবে তারা, কিন্তু কি দেখলাম, দ্বিতীয় দিন যখন বিধানসভায় পৌঁছালাম, বক্তার লিস্ট যখন দেখলাম, ওখানে ওই বিধায়কদের কাউকে খুঁজে পেলাম না। মানে বুঝতে হবে আপনাদের, বাইরে পাবলিক গরম করছে, আরে বাইরে তো যে কেউ বক্তব্য দিয়ে দেবে। বিধানসভার মধ্যে যখন আপনি পৌঁছেছেন, আপনার বক্তব্যটা অফিসিয়াল রেকর্ড থাকলো, ওইটাই ভয় খাচ্ছে বিজেপির বিরুদ্ধে অফিসিয়াল রেকর্ড যদি থেকে যায়, বিজেপি ওদের অন্যায় যে দুর্নীতি করেছে যদি তুলে নিয়ে চলে যায়, সেই জন্য ভিতরে আর বলল না, বাইরে চিৎকার চেঁচামেচি করছে। আমাদের অভিজ্ঞতা হয়ে গিয়েছে, পার্লামেন্ট থেকে যখন সিএএ বিল পাস হয়েছিল, যখন বিলটা আইনে পরিণত হলো, যখন ওই আইন নাকি সংখ্যালঘু মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা আতঙ্কিত হয়ে গিয়েছিল, তখনও তৃণমূল রাস্তাঘাটে বড় বড় মিছিল মিটিং করছিল, যে কি ক্যাকা ছিছি। মনে আছে আপনাদের? মনে আছে নাকি ভাই? আছে তো? তৃণমূল ক্যাকা ছিছি, অর্থাৎ সিএ মানবো না, ভালো কথা, ক্যাকা ছিছি করছিল, বড় বড় মিটিং মিছিল করলো। আর পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল, এটা আইন হবে কি হবে না, প্রথম মাসে বিল, বিলের পরে আইন, সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, তারপরে সিএবি থেকে সিএএ। যখন ভোটাভুটি হচ্ছিল, তখন তৃণমূলের এমপিগুলো পেছনের দরজাতে পালিয়েছিল, আর বাইরে চিৎকার করছিল এ বিল সিএএ মানছি না, মানবো না। ঠিক একইভাবে ওয়াকফ সংশোধনী 2024, তৃণমূল বলছে মানছি না, মানবো না। আমি অপেক্ষায় আছি যখন ভোটাভুটি হবে পার্লামেন্টে, পার্লামেন্টে এটা নিয়ে যখন ডিসকাস হবে, তখন তৃণমূলের এমপিগুলোর ভূমিকা কি থাকে। যদি দেখি, আমি জোর গলায় বলছি, যদি দেখি ওই ক্যাকা ছিচির মতো বাইরে আন্দোলন করেছে, ভোট না দিয়ে পালিয়ে এসেছে, বিজেপির বিরুদ্ধে না ভোট দিয়ে, ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে ভোট না দিয়ে যদি পালিয়ে আসতে দেখি, আপনাদের বলছি, আপনাদের আমি কল দেব, যদিও না আপনারা যান, যদি ফ্লাইটে আসে দমদম এয়ারপোর্টের বাইরে ওই এমপিদেরকে বার হতে দেবো না, ওখানে আটকে রাখবো। আর যদি ট্রেনে আসে হাওড়া শিয়ালদার বাইরে, ওদের বার হতে দেবো না। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছেন, আপনাদের কাজ হচ্ছে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে থেকে মোদির নিয়ে আসা বিলের বিরোধিতা করা, সেটাকে প্রত্যাহার করতে বাধ্য করা। আপনাদের কাজ বাইরে চিৎকার করা কম, আপনাদের বেশি কাজ হবে ভিতরে চিৎকার করা। ভেতরে যখন ভোটাভুটি হবে বিজেপির বিরুদ্ধে, তখন ভোট দেওয়া। আর বিজেপিকে বিরুদ্ধে ভোট না দিয়ে যদি বিরত থাকেন, কলমে বিজেপিকে সুবিধা করে দেওয়া। তাই বিজেপিকে যারা সুবিধা করে দেবে, আমাদের রাজ্য থেকে যারা যাবে, আমাদের রাজ্যে তাদেরকেও আমরা ঢুকতে দেবো না, তাকে আটকে রেখে দেবো, তার কাছ থেকে জবাব নেব। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আছেন তো নাকি? এই বিজেপি মিথ্যাচার করছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা ভয়ঙ্কর পয়েন্ট দিয়েছে এর মধ্যে, ভয়ঙ্কর পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম। কম করে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলাম, অর্থাৎ অনুশীলনের মাধ্যমে যে ইসলাম আপনি হবেন, তাহলে আপনি ওয়াকফ করতে পারেন। এবার আপনি 5 বছর ধরে ইসলাম ধর্ম ঠিকঠাক পালন করছেন কি করছেন না, এটা দেখবে কে? সার্টিফিকেটটা কে দেবে?
বলছে কালেক্টর দেবে। আপনি বলুন ইসলাম ধর্মের সঠিক প্র্যাকটিসটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 মাস রোজা রাখতে হবে, ধর্মীয় আরো আনুষঙ্গিক বিষয় আছে, দাড়ি থেকে শুরু করে লাইফস্টাইল থেকে শুরু করে সবটাই আপনাকে মানতে হবে, তাহলে আপনি প্র্যাকটিসিং ইসলাম হচ্ছেন। এবার আপনি ধরে নিলাম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন লাস্ট 5 বছর, আপনার কপালে এখন দাগ হয়নি, নাও হতে পারে। অনেকে নামাজ পড়লে কপালে দাগ হয়ে যায়, অনেকের হয়নি। আপনি কালেক্টরকে গিয়ে বললেন আমি সম্পত্তি দান করব, ওয়াকফ করব। কালেক্টর আপনার মুখের দিকে তাকিয়ে বলল না তো, তুমি তো ঠিকঠাক ইসলাম ধর্ম পালন করো না, তোমাকে প্র্যাকটিসিং মুসলিম মনে হচ্ছে না, তো তুমি ওয়াকফ করতে পারবে না। তার মানে কি সর্বনাশটা করলো, বুঝতে পেরেছেন? কোন জায়গায় আঘাত দিচ্ছে সেটাকে জানতে হবে। মাইক লাগিয়ে বিজেপি এই ভুল করছে বলে চিৎকার করলে হবে না। বিজেপি কোন জায়গাটায় সংখ্যালঘু মুসলমানদেরকে আঘাত করছে সেই জায়গাটাকে ধরতে হবে ওয়াকফের ক্ষেত্রে। তাহলে আপনাকে গোড়ায় কোথায় মারলো? যে আপনার সার্টিফিকেট কে দেবে? কালেক্টর দেবে। আপনি প্র্যাকটিসিং ইসলাম কি ইসলামের মধ্যে নাই। এবার আপনি বলেন আপনি ফজরের নামাজ পড়লেন হয়তো মসজিদে না গিয়ে বাড়িতেও, ঠান্ডার সময় গরম পানি হোক আর ঠান্ডা পানিতে উজু করে ঘরের মধ্যে পড়ে নিলেন। কালেক্টরকে আমি কি গিয়ে বলবো নাকি যে আমি সম্পত্তি ওয়াকফ করব, ওই জন্য আপনি আমাকে একটু খোঁজ রাখুন আমি ফজরের নামাজ পড়ছি কি পড়ছি না? তাহলে কি যত মুসলিম আছে পশ্চিমবাংলায় ভারতবর্ষে, মোদিজি কি প্রত্যেকটা মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি? হ্যাঁ, যে ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করছে কি করছে না? এই ধরনের অবান্তর বিষয়গুলো ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে অবান্তর বিষয়গুলো ঢুকিয়ে মুসলিম ধর্মের অনুসারীদেরকে, মুসলমানরা যাতে দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, সেই অপচেষ্টা চালাচ্ছে। এই বিল নিয়ে পার্লামেন্টে যখন প্রথম বিল পেশ করেছিল, হট্টগোল হয়েছিল, তখন স্পিকার স্যার জেপিসিতে পাঠিয়েছিল, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মধ্যে পশ্চিমবাংলা থেকে 2 জন এমপি আছে তৃণমূলের, একটা হচ্ছেন আপনার নাদিমুল হক সাহেব, আর অপরজন হচ্ছেন কল্যাণ ব্যানার্জি বাবু। কল্যাণ ব্যানার্জি বাবু বেশ কয়েকটা মিটিংয়ে উপস্থিত ছিলেন, আবার কয়েকটা মিটিংয়েও তিনি অনুপস্থিত ছিলেন। আর নাদিমুল হক বাবুর উপস্থিতির থেকেও অনুপস্থিতের সংখ্যা বেশি। ওনাদের কাজ ছিল ওই মিটিংগুলোকে অ্যাটেন্ড করে এর বিরোধিতা করা। তা না করে কি দেখলাম, আপনাকে আমাকে বোকা বানানোর জন্য, আপনার আমার শুধু ভোটটাকে নেওয়ার জন্য কোথায় কাঁচে হাত কেটে আপনার আমার মাসিয়া সেজে পড়ল। যেই হাত, যেটার জন্য নাকি ওয়াকফের জন্য নাকি তিনি হাত কাটলেন, ওই হাত দিয়ে আজকে যে যোগী আদিত্যনাথ মুসলমানদের উত্তরপ্রদেশে দেখে দেখে খুন করছে, সেই হাতে আবার ফুল ধরে দিলেন। আমরা ধিক্কার নিন্দা জানাই ওনার এই আচরণকে। সত্যি ভাবতে অবাক লাগছে, কাকে তৃণমূল ওই কমিটির মধ্যে রাখলো। আপনার এলাকায় মহল্লাতে তৃণমূলের যে সমস্ত বন্ধুরা আছেন, আমি আপনাদের বলবো একটু ঠান্ডা মাথায় বুঝুন। কাকে কান নিয়ে চলে গেলে কাকের দিকে তাকানোর প্রয়োজন নাই, কানে হাত দিয়ে দেখুন কানটা আছে না নাই। পশ্চিমবাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে সেটা তো লুটপাট হচ্ছে, লিস্টে থাকার উপরেও লুটপাট হচ্ছে। আর যেটা উদ্ধার করতে পারেনি ৭৫,০০০ বিঘা, সেটা কবে উদ্ধার করবে? মাননীয়াকে প্রশ্ন করেছিলাম, মাননীয়া বললেন আমি বুলডোজার চালিয়ে উদ্ধার করতে পারবো না। বুলডোজারের আমরা পক্ষে নয়, বুলডোজারের পক্ষে আমরা নয়। ওই বুলডোজার বাবার উত্তরপ্রদেশে তার বিরোধিতা আমরা করেছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি না এই শহরতলি এলাকাতে বারাইপুর, সোনারপুর, কলকাতা, বিধাননগর থেকে শুরু করে যখন পেটের দায়ে ফুটপাতে গরিব মানুষ ঠেলা লাগিয়ে, যাকে সহজ ভাষায় বললে হকারি করে তাদের রুজি রুটি চালাতো, সেই সময় মমতা ব্যানার্জির বুলডোজার তাদেরকে ভেঙেছিল, সেইটা হুঁশ উনার ছিল না। আর উনি ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বলে আমি
বুল্ডোজার লাগাতে পারবো না। গরিবের পেটে মারার সময় বুল্ডোজার লাগাতে পারবেন। আর 2011 সালের আগে বলেছিলেন ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। আজকে উদ্ধার তো দূরের কথা, আরো বেশি বেহাত হয়ে যাচ্ছে। আর আপনার আমার মন পাওয়ার জন্য কি বলছেন, ও ওয়াকফকে আমরা কি বলছে বেহাত হতে দেব না। দুদিন বিধানসভায় আলোচনা হয়েছে, আমিও একদিন অংশগ্রহণ করেছিলাম, সময় স্বল্প ছিল। আমি সত্যি অদ্ভুতভাবে একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, আলোচনার শুরুতে বক্তা লিস্ট দিয়ে দেয়। আমার দ্বিতীয় দিন ছিল, প্রথম দিনে বক্তা লিস্ট দেখলাম, যারা বাইরে খুব চিৎকার করছে ওয়াকফ নিয়ে, যে সমস্ত বিধায়করা, অনেক বিধায়করা চিৎকার করছে না, তাদের নাম আছে নাকি। প্রথম দিন লিস্ট দেখলাম, তাদের ওই বিধায়কদের কারো নাম নেই বক্তব্য লিস্টে। আমি হয়তো ভাবলাম আগামীকাল অর্থাৎ পরের দিনে হয়তো সেই বিধায়করা কঠিন বক্তব্য দেবে, কারণ কলকাতার রাজপথে দাঁড়িয়ে বা মফস্বল এলাকাতে, হাওড়া, হুগলি, 24 পরগনাতে বিভিন্ন স্টেজ থেকে ওই বিধায়কগুলো যেভাবে ভয়ঙ্কর কথা বলছেন, এ ওয়াকফ সম্পত্তি আল্লাহ সম্পত্তি, একে বেহাত হতে দেব না। আমি হয়তো ভেবেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একইভাবে বলবে ওয়াকফ সম্পত্তি যে কাটতে আসবে তার কালো হাত ভেঙে দেবো। আমি হয়তো ভেবেছিলাম এটা বলবে তারা, কিন্তু কি দেখলাম, দ্বিতীয় দিন যখন বিধানসভায় পৌঁছালাম, বক্তার লিস্ট যখন দেখলাম, ওখানে ওই বিধায়কদের কাউকে খুঁজে পেলাম না। মানে বুঝতে হবে আপনাদের, বাইরে পাবলিক গরম করছে, আরে বাইরে তো যে কেউ বক্তব্য দিয়ে দেবে। বিধানসভার মধ্যে যখন আপনি পৌঁছেছেন, আপনার বক্তব্যটা অফিসিয়াল রেকর্ড থাকলো, ওইটাই ভয় খাচ্ছে বিজেপির বিরুদ্ধে অফিসিয়াল রেকর্ড যদি থেকে যায়, বিজেপি ওদের অন্যায় যে দুর্নীতি করেছে যদি তুলে নিয়ে চলে যায়, সেই জন্য ভিতরে আর বলল না, বাইরে চিৎকার চেঁচামেচি করছে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, 29টা এমপি আছে, আমরা ফলো করছি এমপিদেরকে। পার্লামেন্টে যখন এই বিষয় নিয়ে ডিবেট হবে, পার্লামেন্টে যখন এই বিষয় নিয়ে ভোটাভুটি হবে, ওই তৃণমূলের 29টা এমপি কি করছে আপনাকে আমাকে সকলকে সজাগ থাকতে হবে, নজর রাখতে হবে। কারণ আমরা দেখলাম, ভুলে যাচ্ছি না আমরা, আমাদের অভিজ্ঞতা হয়ে গিয়েছে, পার্লামেন্ট থেকে যখন সিএএ বিল পাস হয়েছিল, যখন বিলটা আইনে পরিণত হলো, যখন ওই আইন নাকি সংখ্যালঘু মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা আতঙ্কিত হয়ে গিয়েছিল, তখনও তৃণমূল রাস্তাঘাটে বড় বড় মিছিল মিটিং করছিল, যে কি ক্যাকা ছিছি, মনে আছে আপনাদের? মনে আছে নাকি ভাই? আছে তো? তৃণমূল ক্যাকা ছিছি, অর্থাৎ সিএ মানবো না, ভালো কথা, ক্যাকা ছিছি করছিল, বড় বড় মিটিং মিছিল করলো। আর পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল, এটা আইন হবে কি হবে না, প্রথম আসে বিলের পরে আইন, সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, তারপরে সিএবি থেকে সিএএ। যখন ভোটাভুটি হচ্ছিল, তখন তৃণমূলের এমপিগুলো পেছনের দরজাতে পালিয়েছিল, আর বাইরে চিৎকার করছিল এ বিল সিএএ মানছি না, মানবো না। ঠিক একইভাবে ওয়াকফ সংশোধনী 2024 তৃণমূল বলছে মানছি না, মানবো না। আমি অপেক্ষায় আছি যখন ভোটাভুটি হবে পার্লামেন্টে এটা নিয়ে যখন ডিসকাস হবে, তখন তৃণমূলের এমপিগুলোর ভূমিকা কি থাকে। যদি দেখি, আমি জোর গলায় বলছি, যদি দেখি ওই ক্যাকা ছিচির মতো বাইরে আন্দোলন করেছে, ভোট না দিয়ে পালিয়ে এসেছে, বিজেপির বিরুদ্ধে না ভোট দিয়ে, ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে ভোট না দিয়ে যদি পালিয়ে আসতে দেখি, আপনাদের বলছি, আপনাদের আমি কল দেব, যদিও না আপনারা যান, যদি ফ্লাইটে আসে দমদম এয়ারপোর্টের বাইরে ওই এমপিদেরকে বার হতে দেবো না, ওখানে আটকে রাখবো। আর যদি ট্রেনে আসে হাওড়া শিয়ালদার বাইরে, ওদের বার হতে দেবো না। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছেন, আপনাদের কাজ হচ্ছে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে থেকে মোদির নিয়ে আসা বিলের বিরোধিতা করা, সেটাকে প্রত্যাহার করতে বাধ্য করা। আপনাদের কাজ বাইরে চিৎকার করা কম, আপনাদের বেশি কাজ হবে ভিতরে চিৎকার করা। ভেতরে যখন ভোটাভুটি হবে বিজেপির বিরুদ্ধে, তখন ভোট দেওয়া। আর বিজেপিকে বিরুদ্ধে ভোট না দিয়ে
যদি বিরত থাকেন বকলমে বিজেপিকে সুবিধা করে দেওয়া। তাই বিজেপিকে যারা সুবিধা করে দেবে, আমাদের রাজ্য থেকে যারা যাবে, আমাদের রাজ্যে তাদেরকেও আমরা ঢুকতে দেবো না, তাকে আটকে রেখে দেবো, তার কাছ থেকে জবাব নেব। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আছেন তো নাকি? প্রয়োজনে যদি আপনাকে এয়ারপোর্ট যেতে হয়, কেউ পিছপা হবেন? দমদম থেকে ওদেরকে বার হতে দেব না। যদি ট্রেনে আসে হাওড়া শিয়ালদায় ঢুকলে ওখান থেকে ওদেরকে বার হতে দেব না। অনেক হচ্ছে। 2019 সালে রাজনৈতিকভাবে অতটা সচেতন ছিলাম না, বা এই ফিল্ডেও ছিলাম না। অনেক ক্যাকাছিচি করে আমাদেরকে ভুল বুঝিয়ে দিয়ে চলে গেলেন। আর ভুল বুঝাবে আসবেন না। এখন যথেষ্ট রাজনীতির জ্ঞান অর্জন করতে পেরেছি এবং এই বিষয়গুলোকে নিয়ে নিয়মিত চর্চা করছি। বন্ধুগণ, আমার বলার বক্তব্য এটাই যে আজকে বিজেপির নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির উপরে। কেন নজর পড়েছে? তৃণমূল বা বিভিন্ন রাজ্য সরকার এগুলো লুটে খাচ্ছিল। এবার মোদিজি বলছে অনেক খেয়েছো মমতা, এবার আমাকে একটু খেতে দাও। মানে একদম সহজ ভাষায় আপনাদের বলছি, ভ্যালুয়েবল প্রপার্টি আছে কলকাতার ওয়াকফ বোর্ড, পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ড কলকাতা যেটা আছে, ভারতবর্ষের যত ওয়াকফ বোর্ড আছে দ্বিতীয় ধনী ওয়াকফ বোর্ড। আচ্ছা, এই ধনী বলছি বলে একটা মনে রাখবেন, ঘুমিয়ে আছেন এই আমাদের এই সোনারপুরে। এখানেও যারা বলছেন তারাও ঘুমিয়ে আছেন। এই সোনারপুরের যারা তৃণমূলের নেতারা আছেন তাদের কাছে বলছি, আমাদের উপর রাগ করে লাভ হবে না। আমরা আমাদের এই কথা বলবো। আজকে এই মালঞ্চ বাইপাস মোড়ে দাঁড়িয়ে বলছি, আগামী দিনে আমরা গ্রামের ভেতরে ঢুকে বুথে বুথে গিয়ে ওয়াকফের এই সংশোধনী বিল কেন বাতিল করতে হবে আমরা বলবো। এবং তার সঙ্গে কিভাবে এই রাজ্যের শাসক দল যারা নিজেদেরকে মুসলমানদের মসিয়া বলে প্রচার করে বেড়ায়, তারা কিভাবে এই রাজ্যে দাঁড়িয়ে সাম্প্রদায়িক আচরণ করছে সেই কথাও আমরা বলবো। এই চ্যালেঞ্জ আমরা আইএসএফ নিচ্ছি। তাই আর বেশি কথা বলবো না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দলের চেয়ারম্যান, আজকের প্রধান বক্তা, ভাঙড় বিধানসভার মাননীয় বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী। আমি আমার বক্তব্য এই বার্তার মধ্য দিয়ে শেষ করব যে আজকের আমাদের যে কর্মী সভা, আমাদের যে জনসভা, এই জনসভা আমাদের কাজ চলছে। যারা এখানে আছেন আপনাদেরকে বলবো, আপনারা গিয়ে আসন গ্রহণ করুন, রাস্তা ফাঁকা রাখুন, রাস্তার দুধারে দাঁড়াবেন না, এক ধারে চলে আসুন। এই দিকে আমাদের যে বসার জায়গা আছে সেখানে আপনারা গিয়ে আসন গ্রহণ করুন। এবং এখন আমাদের